নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। ওই চাকর দ্রুত মহলের এক গুপ্ত রাস্তা দিয়ে বাইরে বের হলো। ওখানে ভিখারির ছদ্মবেশে একজন লোক দাঁড়িয়েছিল, যেন ও এই চাকরের জন্যই অপেক্ষা করছিল। কুমার, চাকর ঘাবড়ে যাওয়া স্বরে বলল, সব কিছু গন্ডগোল হয়ে গেছে। মহারানীমা শাহী মোহর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। একথা শুনে ভিখারির মুখের রং পাল্টে গেল। আসলে এই ভিখারি অন্য কেউ নয়, রাজকুমার কপোতাক্ষ সিং, যে চন্দ্রাবতীকে একদিনের সময় দিয়েছিল। যদি ও শাহী শিলমোহর না নিয়ে আসে, তাহলে ও নিজেই ওর কাছে শিশুটির মৃতদেহ নিয়ে আসবে। চাকর আরো বলল, মহারানীমার কিন্নর সোনাল মহারাজকে আপনার ব্যাপারে সব বলে দিয়েছে। মহারাজ রাধাপুর গ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। উনি নিজের সৈন্য নিয়ে ওখানে পৌঁছানোর আগে আপনি বিক্রমগড় ছেড়ে পালিয়ে যান, না হলে। একথা শুনে কপোতাক্ষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও বীরেন্দ্র প্রতাপের রাগ খুব ভালো করেই জানতো। পুরো খেলার দান তো পাল্টে গেল। ও ভাবতে লাগলো, বীরেন্দ্র প্রতাপ আমাকে জীবিত ছাড়বে না। আমার বাঁচার জন্য কোনো রাস্তা বার করতেই হবে। তখনই ওই চাকর বলে উঠল, আরে কি ভাবছেন কুমার? তাড়াতাড়ি নিজের পাত্তাড়ি গুটিয়ে বিক্রমগড় থেকে দূরে পালিয়ে যান। না, কপোতাক্ষ বলে উঠল, যদি আমি এখান থেকে পালিয়েই যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে এটা আমারই তৈরি করা ষড়যন্ত্র। সেই জন্য আমাকে এখানেই থাকতে হবে। তুমি বলো তো, চন্দ্রাবতী এখন কোথায়? চাকর দ্রুত বলল, উনি তো এখনো অচেতন। কাল রাতে মহারাজ খুব মারধর করেছেন ওনাকে। কপোতাক্ষ কিছু ভেবে বলল, সোনাল কি বীরেন্দ্র প্রতাপের কাছে ওই বাচ্চাটার কথা কিছু বলেছে? না, চাকর সঙ্গে সঙ্গে বলল, ও বাচ্চার কথা বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে লুকিয়ে রেখেছে। শুধু বলল আপনি মহারানীমাকে কোনো একটা কারণে জোর করেছেন, আর সেজন্য উনি শাহী শিলমোহর চুরি করে আপনাকে দিতে যাচ্ছিলেন। আর জানেন কুমার, মহারানী চন্দ্রাবতী আপনাকে আসল নয় নকল শিলমোহর বানিয়ে দিতেন। কপোতাক্ষের আর একটা ঝটকা লাগলো। ও রাগে বিড়বিড় করলো, ও তো আমার সঙ্গে গভীর চক্রান্ত করতে যাচ্ছিল ও। এবার আমি ওর সঙ্গে এমন খেলা খেলবো যে ও কোথাও মুখ দেখাতেই পারবে না। শোনো, তুমি চিন্তা করো না। বীরেন্দ্র প্রতাপের রাধাপুর পৌঁছানোর আগেই আমি ওকে আটকে দেব। কিন্তু তুমি দ্রুত ওই বাচ্চাটাকে নিয়ে কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলো। কি? চাকর ঘাবড়ে গিয়ে বলল, আমি এই কাজ করতে পারবো না কুমার। যদি ধরা পড়ে যাই, তাহলে মহারাজ আমাকে শুলে চড়িয়ে দেবেন। একথা শুনে কপোতাক্ষ ঝাঁপিয়ে পড়ে ওর গলা টিপে ধরে দাঁত পিষে বলল, আর যদি এই কাজ না করো, তাহলে এক্ষুনি আমি তোমার শরীর টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দেব। আমার কাছ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা তো তুমি খেয়েই ফেলেছ। এখন সময় এসেছে তোর দাম শোধ করার।
চাকর অসহায় হয়ে পড়েছিল। কপোতাক্ষ ওর গলা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, এক্ষুনি রাধাপুর গ্রামে যাও, আর বাচ্চাটাকে ওখান থেকে সরিয়ে দাও, আর ততক্ষণই ওকে জীবিত রাখবে যতক্ষণ না আমি আদেশ দিচ্ছি। চাকর দ্রুত রাধাপুর গ্রামের দিকে রওনা হলো। কপোতাক্ষ পাশে থাকা ঘোড়ার পিঠে চড়ে বসল। ওদিকে রাজমাতা এখন নিজের ঘরে ছিল। সবিতা আর অম্বিকা ওর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দেখতে পেলে তোমরা দুজন? গার্গীর গম্ভীর স্বর ধ্বনিত হলো। চন্দ্রাবতীর প্রতিপত্তি কতটা বেড়ে গিয়েছিল, এখন ও আবার একবার ধপাস করে আগের জায়গায় চলে এসেছে, যেখানে আমি ওকে দেখতে চেয়েছিলাম। এবার আবার ও রানী মহলেই থাকবে, আর এখন বড় কুমারের নয়, আমার ইচ্ছায় চলাফেরা করবে। ওর প্রাণ বাঁচিয়েছি আমি, তো এই কৃতজ্ঞতার মূল্য ওকে তো সারা জীবন ধরে চুকাতেই হবে। এ কথা শুনে অম্বিকা কিছু বলল না, কিন্তু সবিতা একটু ভয় পেয়ে বলল, আর তাছাড়া মানতে হবে একেবারে খই মাছের প্রাণ ওই মেয়ের। এত চাবুকের আঘাত সহ্য করেও বেঁচে আছে। ওকে বেঁচে থাকতেই হবে সবিতা, রাজমাতা কঠিন স্বরে বলল, কারণ বীরেন্দ্র প্রতাপের মহারানী হওয়ার যোগ্যতা একমাত্র ওরই আছে। কিন্তু মনে রেখো, ক্ষমতার ভারসাম্য সর্বদা বজায় রাখতে হয়। কোন শক্তি এত ভারী যেন না হয় যে সেটা সবকিছু তছনছ করে নষ্ট করে ফেলে। সেটা আটকানো দরকার, আর এর মোকাবিলা করার জন্য বিপক্ষে অন্য শক্তি দাঁড় করানো খুবই জরুরি। সবিতা গার্গীর উদ্দেশ্য বুঝতে পারছিল, কিন্তু অম্বিকা একেবারে অবাক হয়ে চোখ বড় বড় করে গার্গীকে হাঁ করে দেখছিল। তখনই যমুনা ঘরে এলো। রাজমাতা, মহারানীমার জ্ঞান ফিরে এসেছে, ও বলতেই গার্গী নিশ্চিন্ত হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আসন থেকে উঠে দাঁড়ালো। যাক, ভালোই হলো। তোমরা সবাই এখানে থাকো, আমি চন্দ্রাবতীর সঙ্গে দেখা করে আসছি। ও ঘরের বাইরে চলে গেল, আর সঙ্গে সঙ্গে সবিতা যমুনার হাত ধরে মজার ছলে বলল, বারে কুমারের হবু পাটরানী, এসো এসো, তোমাকে পুরুষ মানুষকে বশ করার একটা বিশেষ চাল শিখিয়ে দিই। এরপর তোমাকেই তো সবকিছু সামলাতে হবে। একথা শুনে অম্বিকা খিলখিল করে হেসে উঠল। যমুনার গাল লজ্জায় লাল হয়ে গেল। ওদিকে চন্দ্রাবতীর ঘরে সোনালের সঙ্গে সমস্ত পাটরানী এখনো উপস্থিত ছিল। চন্দ্রাবতীর জ্ঞান ফেরা মাত্রই সবাই হাঁপ ছেড়ে বাঁচল যেন। সোনালের চোখ থেকে তো আনন্দের জল গড়িয়ে পড়তে থাকলো, কিন্তু চন্দ্রাবতী পাথরের মতো স্থির দৃষ্টিতে ছাদের দিকে, যেন ছাদের দিকেও নয়, মহাশূন্যের দিকে কোথাও তাকিয়েছিল। মহারানীমা, একজন পাটরানী ওর হাত ধরে বলল, আপনি একটুও চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আজ্ঞে হ্যাঁ মহারানীমা, আর একজন পাটরানীও কঠিন স্বরে বলে উঠল, আমরা থাকতে আর কখনো এরকম কিছু হবে না আপনার সঙ্গে। পাটরানীদের কথা শুনে চন্দ্রাবতী সবার দিকে ফিরে তাকালো। ও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রাজমাতা গার্গী ওখানে এসে পড়ল। ওকে দেখেই পাটরানীরা উঠে দাঁড়িয়ে পড়ল।
ওদের মনে গার্গীর জন্য প্রচুর রাগ ছিল, কিন্তু ওরা জানতো যদি কাল রাত্রে গার্গী বীরেন্দ্র প্রতাপকে না আটকাতো তাহলে হয়তো চন্দ্রাবতী এতক্ষণ জীবিত থাকতো না। তোমরা সবাই যাও, রাজমাতা গম্ভীর স্বরে বলল। আমি মহারানীর সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চাই। সব পাটরানী আর সোনাল ঘর থেকে বেরিয়ে গেল। গার্গী চন্দ্রাবতীর মাথার ধারে বসে কিছুক্ষণ ওকে একভাবে দেখতে থাকলো। তারপর জিজ্ঞাসা করল, কেমন আছো? চন্দ্রাবতীও কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, আপনি আপনি ভালো হয় যদি যা জানতে চান শুধু তাই জিজ্ঞাসা করেন। এখন আর কোনো প্রশ্নের কোনো মানেই হয় না চন্দ্রাবতী, গার্গী একটু নরম স্বরেই বলল। তার জবাব তুমি আমাকে কখনোই দেবে না, আমি জানি। যদি বলেও দাও তো আমি সহ্য করতেও পারবো না, কারণ আমি জানি তুমি কি করতে চলেছ, আর সেজন্য তুমি রাজমহল থেকে লুকিয়ে চুরিয়ে বাজারে যাও তোমার এক বিশ্বস্ত গুপ্তচরের সঙ্গে দেখা করতে। চন্দ্রাবতীর কোনো প্রতিক্রিয়াই হলো না, কারণ ও এখন বুঝতে পারল ওই কালো কাপড় পরা লোকটা যে তার উপর নজর রাখছিল সে রাজমাতারই কোনো এক গুপ্তচর। গার্গী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বীরেন্দ্র প্রতাপকে খুব ভালো করে চেনো চন্দ্রাবতী। সত্যি বলতে কি, আমি ছাড়া তুমি একমাত্র মানুষ যে ওকে বোঝো। ওর স্বভাব খুবই অন্ধ। ও যদি ভালোবাসে তাহলে সেই ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে যায়, আর যদি রেগে যায় তো তাহলে আরো বেশি অন্ধ হয়ে যায়। আর যখন কারো উপর সন্দেহ করে তখন ও অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বধিরও হয়ে যায়, কারো কোনো কথাই শোনে না। এই সমস্ত কিছু জানার পরও তুমি এত বড় ঝুঁকি নিলে, কারণ ঝুঁকি নেওয়াই আমার স্বভাব, চন্দ্রাবতী বলে উঠল। ওর কণ্ঠস্বর দুর্বল ছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল মজবুত। গার্গী চুপ করে গেল। চন্দ্রাবতী একইভাবে আরো বলল, আমার স্বভাব অন্ধ নয় রাজমাতা, আমার স্বভাব সবকিছুই দেখতে পায় যা এই রাজপরিবারের লোকজনেরা দেখতে পায় না, অথবা দেখলেও সহ্য করতে পারে না। বীরেন্দ্রের স্বভাবে যদি প্রেম, ভরসা, সন্দেহ আর রাগ থাকে তো সেটা নিজের জন্য, শুধু নিজের স্বার্থের জন্য। কিন্তু আমার স্বভাবে কোনো কিছুই আমার নিজের জন্য নয়। যা কিছু আছে তা কোনো অসহায়, দুর্বল অথবা কোনো নিষ্পাপের জন্য। গার্গী দৃঢ়ভাবে চন্দ্রাবতীকে দেখতে থাকলো, কিন্তু এই কটা কথা বলেই চন্দ্রাবতীর দুর্বল শরীরে হাঁপাতে লাগলো। ওর চোখ এখনো পাথরের মতোই স্থির ছিল, কিন্তু ওই চোখেই পাথরের মতো মজবুত উদ্দেশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখো চন্দ্রাবতী, রাজমাতা ওর হাত চন্দ্রাবতীর মাথায় রেখে বলল, আমি স্বীকার করছি আমি তোমাকে কখনো কখনো ঈর্ষা করি ঠিকই, কিন্তু কখনো তোমার উপর আমার এত ঘৃণাও হয়নি
যে আমি চোখের সামনে তোমাকে মরতে দেখব। আর যদি তোমার স্বভাবের কথাই বলো, হ্যাঁ, আমি স্বীকার করছি নিশ্চিতভাবে হয় তুমি আমাদের যোগ্য নাও, আর না হলে আমি আর আমাদের পুরো রাজ পরিবার তোমার যোগ্য নই। তার কথা শুনে চন্দ্রাবতী অবাক হলো যে গার্গী প্রথমবার এই সত্যিটা স্বীকার করেছে। হ্যাঁ চন্দ্রাবতী, গার্গী আরো বলল, আমার একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু এখন যখন তোমার নিয়তিতে এটাই লেখা হয়েছে, তো তুমি এটাই স্বীকার করে নাও। এখন তোমাকে আবার রানী মহলেই থাকতে হবে, আর এখানকার নিয়ম ভাঙার চেষ্টা করো না, না হলে পরবর্তীকালে হয়তো আমি তোমাকে বাঁচানোর জন্য বর্তমান নাও থাকতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি বিশ্রাম নাও, আমি আসি। গার্গী উঠে ঘরের বাইরে চলে গেল। চন্দ্রবতীও একটা গভীর শ্বাস নিল। গার্গীর চলে যাওয়ার পরই, মহারানী মা, সোনাল ঘরে ঢুকতে ঢুকতে খুবই উৎসাহ নিয়ে বলল, আপনি একটুও চিন্তা করবেন না, মহারাজকে আমি বিশ্বাসঘাতক কপোতাক্ষের ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। কি? চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। এ তুমি কি অনর্থ করে ফেললে সোনাল? আরে এভাবে ঘাবড়াবেন না মহারানী মা, সোনালকে নিশ্চিন্ত করে বলল, আমি তো ওই বাচ্চাটার নামও নেইনি, শুধু এটুকু বলেছি যে ও কোনো একটা বিষয়ে আপনাকে জোর করেছিল। আর হ্যাঁ, আমি এটাও বলেছি আপনি ওকে আসল নয় নকল মোহর দিতে যাচ্ছিলেন। মহারাজ তো তাড়াতাড়ি শিবিরের দিকেই চলে গেছেন, ওখান থেকে একদল সৈন্য নিয়ে সোজা রাধাপুর গ্রামে যাবেন বললেন, আর ওই চালবাজের শিরশ্ছেদ করে। না সোনাল, চন্দ্রবতী অস্থির হয়ে উঠল, এসবের মধ্যে ওই ছোট্ট বাচ্চাটার প্রাণ চলে যাবে, হয় কপোতাক্ষ ওকে মেরে ফেলবে, আর না হলে বীরেন্দ্র প্রতাপ। সোনালো এক পলকের জন্য চুপ করে গেল। ও তো এসব ভেবেই দেখেনি। তখনই ঘরের মধ্যে এক অজানা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, ওই বাচ্চাটার কিচ্ছু হবে না। চন্দ্রাবতী আর সোনাল চমকে গিয়ে দেখল ঘরের মধ্যে এক কিন্নর ঢুকেছে। ওরা দেখে দুজন ভাবতে লাগলো দুজনের দিকে তাকিয়ে। তারপর বলল, কে রে তুই? সোনাল এগিয়ে এলো ওর দিকে। তোকে আমি আগে তো কখনো দেখিনি। হঠাৎ চুপ করে গেল বলতে বলতে। তারপর ভালো করে কিন্নরের মুখের দিকে গভীরভাবে লক্ষ্য করে বলতে লাগলো, অগ্নি সিং, আরে এ তো তুমি। চন্দ্রবতীও চমকে দেখল যে কিন্নরের ছদ্মবেশে সত্যি অগ্নি সিংই ছিল। ও জল ভরা চোখে একভাবে চন্দ্রাবতীকেই দেখছিল। অগ্নি, চন্দ্রাবতী কাঁপতে কাঁপতে বলল, কোথায় চলে গেছিলে তুমি আমাকে ফেলে? চন্দ্রাবতীর এরকম অবস্থা দেখে অগ্নির চোখে থেমে থাকা জল গড়গড় করে গড়িয়ে পড়ল। ওদিকে নেশায় আর রাগে পাগল হওয়া বীরেন্দ্র প্রতাপ একাই রাজমহল থেকে রওনা দিয়েছিল। সবেমাত্র সৈন্য শিবিরে পৌঁছেছিল।
সেনাপতি! ঘোড়া থেকে নামতে নামতে বীরেন্দ্র প্রতাপ জোরে গর্জন করলো। ওকে দেখে সব সৈন্যরা এদিক ওদিক ছুটাছুটি শুরু করে দিল। সেনাপতি দৌড়ে এলো ওর কাছে। প্রণাম মহারাজ। ও ঘাবড়ে গিয়ে বলল, আপনি এখানে? আমাকে ডেকে পাঠাতেন। বলুন, কি কি হুকুম আমার জন্য? শীঘ্র, অতি শীঘ্র একদল সৈন্য প্রস্তুত করো। বীরেন্দ্র প্রতাপ আগের মতোই গর্জন করে উঠল, আর এক্ষুনি রাধাপুর গ্রামের দিকে রওনা হও। সেনাপতি কিছুই বুঝতে পারল না, কিন্তু বীরেন্দ্র প্রতাপের রাগ দেখে ও কোনো কথা জিজ্ঞাসা করার সাহসই পেল না। সৈন্যদের প্রস্তুত করতে লাগলো। হঠাৎ তখনই দূর থেকে একটা রথ আসতে দেখা গেল। আরে! সেনাপতি চমকে গিয়ে বলল, মহারাজ, এটা তো কোনো শাহী রথ, আর এর ওপর তো বুদিগড় রাজ্যের পতাকা লাগানো আছে। তার কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে উঠল। এ তো কপোতাক্ষ সিংহের রথ। ও মনে মনে বলল, সোনাল তো আমাকে বলেছিল এই রাধাপুর গ্রামে আছে, তাহলে ও এদিকে কেন আসছে? তখনই রথ ওর কাছে এসে থামলো। রাজপোশাক পরিহিত কুমার কপোতাক্ষ রথ থেকে নামলো। বাহ মহারাজ, বাহ! ও হেসে হেসে বলল, আপনিও কামাল করে দিলেন। আমাকে রাজমহলে আসার নিমন্ত্রণ জানিয়ে নিজেই এখানে চলে এসেছেন, এই শিবিরে। আরে, সোজা আপনার রাজমহল ঘুরে আসছি আমি। বীরেন্দ্র প্রতাপ চিন্তা করতে লাগলো, কোথাও এমন নয় তো যে সোনাল চন্দ্রাবতীর আসল উদ্দেশ্য লুকোনোর জন্য আমাকে মিথ্যে বলেছে? আরে, কি ভাবছেন মহারাজ? কপোতাক্ষ ওর কাছে এসে বলল, আলিঙ্গন করবেন না? এত বছর পরে দেখা হলো আপনার সঙ্গে। এ কথা বলে কপোতাক্ষ নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরল বীরেন্দ্র প্রতাপকে। কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপ ওর খাপ থেকে তলোয়ার বার করে ফেলল। তো কি হতে চলেছে এখন? বীরেন্দ্র প্রতাপ কি করবে কপোতাক্ষের সঙ্গে? ও কি কপোতাক্ষের রহস্য জানতে পারবে? কেনই বা কপোতাক্ষ নিজে বীরেন্দ্র প্রতাপের কাছে এসেছে? আর ওদিকে রাজমহলে কি হবে চন্দ্রাবতী আর অগ্নিসিংহের সঙ্গে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।